ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন। তোমাদের আপকামিং ওয়েস্ট বেঙ্গলে এএনএম এবং জিএনএম এন্ট্রান্স এক্সামকে টার্গেট করে এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে যে ফ্রি ক্লাসের আয়োজন করা হয়েছে, আজকে তার 13 নম্বর ক্লাসে আমরা চলে এলাম। তো এই ক্লাসের মাধ্যমে লাইফ সায়েন্সের উপরে বাছাই করা সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন দেখে নেবো, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের এএনএম এবং জিএনএম পরীক্ষার জন্য কিন্তু ক্লাস হচ্ছে। তো যারা এখনো পর্যন্ত আগের ক্লাসগুলো দেখোনি, প্রত্যেককে বলবো আমাদের এই চ্যানেলে প্লেলিস্ট আকারে সমস্ত ক্লাস রয়েছে, সেইখান থেকে চেক আউট করে সমস্ত ক্লাসগুলো দেখো। কারণ এই ক্লাসে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আমরা আনছি, আমরা ট্রাই করছি সব থেকে বেশি কমন যাতে পরীক্ষাতে পেতে পারো। ওকে, তো চলো শুরু করি আজকের ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, যারা ইতিমধ্যে যুক্ত হলে ক্লাসে, তাদের প্রত্যেককে বলবো তোমরা কমেন্টের মাধ্যমে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দাগ নাম্বার দিয়ে জানাবার চেষ্টা করবে। ওকে, তো প্রথম প্রশ্ন কি বলছে আমরা দেখে নেব। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, মোটর নিউরন দ্বারা পেশিতন্তুর উদ্দীপনা ঘটে কোথায়? মায়োফাইব্রিল, ট্রান্সভার্স টিউবিল, নিউরোমাসকুলার জাংশন, সার্কোপ্লাজমিক রেটিকুলাম। ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছ, চিত্রটা হচ্ছে একটা নিউরনের ছবি, ঠিক আছে? ডান দিকের একটি চিত্রটি যেটা হচ্ছে নিউরনের ছবি। তো আমরা জানি নিউরনের কাজ অনুযায়ী নিউরনকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, যার মধ্যে একটি ভাগ হচ্ছে মোটর নিউরন। আমরা সেগুলো পরে আসছি। তো এই মোটর নিউরন দ্বারা পেশিতন্তুর উদ্দীপনাটা ঘটছে কোথায়, এটা তোমাকে বলতে হবে। সঠিক উত্তর কোনটা হবে জানো? সঠিক উত্তরটি হবে অপশন সি, নিউরোমাসকুলার জাংশনে। অপশন সি হবে সঠিক উত্তর। দেখো ডিটেলসে যদি আমরা দেখি, নিউরন কাকে বলে? কোষ দেহে সমস্ত রকম প্রবর্ধক নিয়ে গঠিত স্নায়ুতন্ত্রের গঠনমূলক এবং কার্যমূলক একককে আমরা নিউরন বলছি। এবং নিউরনের যে ফাংশন, কাজ, সেই অনুযায়ী নিউরনকে আমরা তিনটি ভাগে ক্লাসিফাই করতে পারি। এক নম্বর হচ্ছে সংজ্ঞাবহ, এগুলো মনে রাখবে, সংজ্ঞাবহ বা সংবেদজ বা সেন্সরি নিউরন। কি বললাম? সেন্সরি নিউরন, মোস্ট ইম্পর্টেন্ট টার্ম। এবং তার সাথে এই টার্মগুলো মনে রাখবে, সংজ্ঞাবহ, সংবেদজ, ঠিক আছে? কারণ এই নিউরনগুলো রিসেপ্টর থেকে স্নায়ু স্পন্দনে অর্থাৎ আবেগকে কি করে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অর্থাৎ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে প্রেরণ করে থাকে, ঠিক আছে, স্নায়ু স্পন্দনকে। ওকে, আচ্ছা, আজ্ঞাবহ, আজ্ঞাবহ বা চেস্টীয় বা মোটর নিউরন, এটাই তোমাদের ছিল। মোটর নিউরন কি করে, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে যে স্নায়ু স্পন্দনটা এসছে, সেই স্নায়ু স্পন্দন অর্থাৎ সাড়াটাকে কি করে, কারক অর্থাৎ ইফেক্টারে বহন করে নিয়ে যায়। কোথায়? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে স্নায়ু স্পন্দনকে কোথায় নিয়ে যাচ্ছে? ইফেক্টারে। ওকে, এরপরে আসছে আমরা সহযোগী বা অ্যাডজাস্টার বা ইন্টার কানেক্টিং নিউরন। এই তিনটেই মেন ভাগ করে থাকি আমরা নিউরনকে যখন তার কাজ অনুযায়ী ক্লাসিফাই করি। তো এই সহযোগী বা অ্যাডজাস্টার বা ইন্টার কানেক্টিং নিউরন নাম শুনেই বুঝতে পারছো, এটি হচ্ছে সেন্সরি বা মোটর নিউরন। সেন্সরি এবং মোটর নিউরনের মধ্যে কি করে, সংযোগ বা সমন্বয় সাধন করে থাকে। তো এই হচ্ছে বেসিক তিনটে নিউরনের টাইপ আমরা দেখে নিলাম। ওকে, নেক্সট, এরপরে পরবর্তী প্রশ্নে যাব। নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো, মানুষের মস্তিষ্কের কোন অংশটি আবেগপ্রবণ মস্তিষ্ক নামে পরিচিত? এপিথ্যালামাস, লিম্বিক সিস্টেম, ব্রোকার অঞ্চল, কর্পাস ক্যালোমাস। বলো সঠিক উত্তর কোনটা হবে? প্রত্যেকে ট্রাই করো অ্যাটলিস্ট কমেন্টের মাধ্যমে জানাবার জন্য, ভুল হোক বাট তোমরা শিখবে এইখান থেকে। ওকে, মানুষের মস্তিষ্কের কোন অংশটিকে আবেগপ্রবণ মস্তিষ্ক বলা হয়? আবেগপ্রবণ মানে যেখানে আমাদের কি থাকে, বিভিন্ন আচরণগত বিহেভিয়ার থাকে, ঠিক আছে, বিভিন্ন আবেগ থাকে, ইত্যাদি থাকে। তো এগুলো হচ্ছে আবেগপ্রবণ মস্তিষ্ক এখানে। ওকে, আবেগের মধ্যে কান্না, দুঃখ ইত্যাদিও থাকবে এখানে। তো যদি আমরা দেখি আবেগপ্রবণ মস্তিষ্ক বা লিম্বিক সিস্টেমকে আমরা বলে থাকি। ওকে, অপশন বি হবে সঠিক উত্তর। এখানে মস্তিষ্কের একটা ছবি আমরা দিয়েছি, যেখানে ইনসাইড ভিউ এবং আউটসাইড ভিউ দুটোই কিন্তু দেখানো হচ্ছে। এবং তোমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে লিম্বিক সিস্টেমের অন্তর্গত। ওকে, এই হাইপোথ্যালামাসের উপরটাই হচ্ছে কিন্তু এটা অবস্থিত, হাইপোথ্যালামাসের উপরটাই। যদি আরো আমরা খুব ভালো করে দেখতে চাই তাহলে কি দেখবো, লিম্বিক সিস্টেম দেখো, লিম্বিক সিস্টেম এখানে বুঝতে পারছো ব্রেন স্টিমের, ব্রেন স্টিম, ঠিক আছে, ব্রেন স্টিম এবং হাইপোথ্যালামাস এর অংশটার মধ্যে এই জায়গাটা হচ্ছে অবস্থিত, ঠিক আছে, লিম্বিক সিস্টেম। ওকে, বুঝতে পারছো, যেখানে আবেগ, আচরণ, স্মৃতি, অনুপ্রেরণা ইত্যাদি নিয়ন্ত্রিত হয়। ওকে, ভেরি গুড। সো আমাদের 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হলো অপশন বি। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, ডিএনএ প্রতিলিপি প্রক্রিয়াটি কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয়? মিউটেজ, লিগেজ, পলিমারেজ 1, রাইবো নিউক্লিয়েজ। সঠিক উত্তর কোনটি হবে? খুব ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে তোমাদের অনেকগুলো পয়েন্ট আমি শেখাবো। একদম ভিভিআই করে দাও প্রত্যেকে, একদম ভিভিআই কোশ্চেন। ডিএনএ প্রতিলিপি প্রক্রিয়াটি কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয় বলেছে, সঠিক উত্তরটা আগে দেখে নাও, পলিমারেজ 1। ওকে, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বাকি ডিএনএ সম্পর্কে যতগুলো তথ্য প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করেছি। দেখো, প্রথমত ডিএনএ এর ফুল ফর্ম কি? ডিএনএ এর ফুল ফর্ম হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ হচ্ছে বংশগত বৈশিষ্ট্যের ধারক এবং বাহকের ভূমিকা পালন করে।
মানে কাজগুলো ডিএনএ এর কি দেখে নাও একটু এক ঝলকে। জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে, প্রোটিন এবং আরএনএ সংশ্লেষ করে থাকে, প্রতিলিপি গঠন করে থাকে। এবং মানুষের দেহকোষে যদি আমরা দেখি ডিএনএ এর দৈর্ঘ্য কত, পরীক্ষাতে ডিরেক্টলি আসতে পারে 174 সেন্টিমিটার। ওকে, তাহলে ব্যাকটেরিয়ার দেহে বা ব্যাকটেরিয়ার দেহকোষে ডিএনএ এর দৈর্ঘ্য কত, 1.4 মিলিমিটার, জাস্ট মিলিমিটার। ওকে, ডিএনএ এর ধরনের রাসায়নিক জৈব যৌগ, ডিএনএ এর প্রধান উপাদান কি কি? ডিএনএ হচ্ছে এক ধরনের রাসায়নিক জৈব যৌগ, যার প্রধান উপাদানের মধ্যে কি রয়েছে বলতো? প্রধান উপাদান 4 রকমের বেস রয়েছে, একটি পেন্টোজ শর্করা থাকে আর ফসফেট থাকে। এই 4 রকমের বেসটা সব থেকে ইম্পর্টেন্ট এবং বেস পেয়ারটা সব থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই 4 রকমের বেসের মধ্যে কি দেওয়া আছে? এখানে দেওয়া নেই, আমি তোমাদের বলে দিচ্ছি। 4টি বেস কি কি বলতো? 4টি বেস হচ্ছে, লিখে নাও প্রত্যেকে, আমি শর্ট নামগুলো বলবো, তোমরা পুরো নামটা লিখে নেবে। 4টি বেসের মধ্যে হচ্ছে অ্যাডেনিন, লিখে নাও প্রত্যেকে, এ ফর অ্যাডেনিন। ওকে, লিখেছো। জি ফর গুয়ানিন, এ জি, জি ফর গুয়ানিন। ওকে, টি ফর থাইমিন। ঠিক আছে, এবং আরেকটি হয় সাইটোসিন, সি ফর সাইটোসিন। তো এই 4টে বেস রয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে ডিএনএ এর বেস। তোমাদের এখানে আরো একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে দিই, এই যে আমরা থাইমিন দেখতে পাচ্ছি, এর পরিবর্তে কি থাকে বলতো? থাইমিনের পরিবর্তে আরএনএ এর যে স্ট্রাকচারটা, সেই ক্ষেত্রে ইউরাসিল চলে আসে। মানে থাইমিন থাকে না, সেখানে ইউরাসিল চলে আসে, হয়ে গেল। সেটা আরএনএ এর ব্যাপার, আমরা ডিএনএ নিয়ে আলোচনা করছি। তো এরপরে ডিএনএ এর যদি আমরা পেয়ার দেখি, ঠিক আছে, কোনটার সাথে কোনটা পেয়ার করে, মানে দুটো পেয়ার হয়, তো সেই পেয়ারটা তোমাকে এখানে দেখতে হবে। অর্থাৎ যদি আমরা দেখি অ্যাডেনিনের সাথে কার পেয়ার হয় বলতো? অ্যাডেনিনের সাথে থায়ামিনের হয়। ওকে, অ্যাডেনিন থায়ামিন, অ্যাডেনিন থায়ামিন বা থায়ামিন অ্যাডেনিন, 4টে বেস পেয়ার হয় অ্যাকচুয়ালি। অ্যাডেনিন থায়ামিনের সাথে হয়, আর গুয়ানিন সাইটোসিনের সাথে হয়। ঠিক আছে, এটা এটি হলো, এটা জিসি হলো, তোমরা এটাকে টিএও এটাও হয় একটা, তাহলে দুটো পেয়ার হয়ে গেল এখানে। আর যদি আমরা দেখি সিজি, ঠিক আছে। ওকে, তো এই পেয়ারটা তোমরা মনে রাখবে, এই এটি আর জিসি। ঠিক আছে, অ্যাডেনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন, এই 4টে বেস পেয়ার হয়ে থাকে তোমার হচ্ছে ডিএনএ এর ক্ষেত্রে। ওকে, বুঝতে পেরেছো প্রত্যেকে আশা করছি। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে চলো। নিম্নোক্ত কোন উপাদানটি কার্বন চক্রে অবদান রাখে? জীবাশ্ম জ্বালানির দহন, শ্বসন, সালোক সংশ্লেষ, সবগুলো। কার্বন চক্রে, ঠিক আছে, কার্বন সাইকেলের ক্ষেত্রে দেখো, জীবাশ্ম জ্বালানি দহন হলে তো কার্বন ডাইঅক্সাইড বায়ুমণ্ডলে ইনক্রিজ হবে, শ্বসনের ফলেও হবে এবং সালোক সংশ্লেষের ফলেও তো হয়। সো আমাদের সঠিক উত্তরটা হবে অপশন ডি। মানে প্রত্যেকটা এখানে কিন্তু উপাদানই কার্বন চক্রে কিন্তু কন্ট্রিবিউট করে থাকে। সো অপশন আমাদের ডি হবে সঠিক উত্তর 4 নম্বর প্রশ্নের। চলো নেক্সট, পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো, কোন কার্বন আইসোটোপটি তেজস্ক্রিয় এবং খুবই বিরল? কার্বন 11, কার্বন 12, কার্বন 13, কার্বন 14। যদি আমরা ন্যাচারালি দেখি প্রথমত কার্বন সম্পর্কে, তো কার্বন সম্পর্কে যদি আমরা ন্যাচারালি দেখি, কার্বনের মেনলি আইসোটোপের কথা, তাহলে এখানে আমরা ন্যাচারালি অকারিং 3টে কার্বন আইসোটোপ পেয়ে থাকি। ঠিক যেরকম আমরা হাইড্রোজেনে পাই 3টে, সেম একই জিনিসটা আমরা, মানে সেম বলা চলবে না, এখানে কার্বনেরও 3টে আইসোটোপ বলছি ন্যাচারালি, এবং হাইড্রোজেনের ক্ষেত্রেও বলছি, সেটা আলাদা জিনিস। ওকে, কার্বনের ক্ষেত্রে 3টে কি রয়েছে? আইসোটোপ রয়েছে ন্যাচারালি, ঠিক আছে, প্রাকৃতিক ভাবে। কার্বন 12, কার্বন 13 এবং কার্বন 14। মানে কার্বন 11টা নেই, তাহলে এটা আমার এলিমিনেট হয়ে গেল। আমাকে প্রশ্নের উত্তর কি চাইছে? যে কার্বন আইসোটোপটি তেজস্ক্রিয় এবং খুবই বিরল, কোনটা তোমাকে জানতে চেয়েছে। দেখো, যদি আমরা কার্বন 12 এর কথা বলি, এটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট, মানে প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, সব থেকে বেশি প্রাপ্ত যদি বলি আমরা কার্বন আইসোটোপ, তাহলে কার্বন 12। কার্বন 13ও মোটামুটি তার পরের পজিশনে রয়েছে, এবং সব থেকে রেয়ার যদি প্রেজেন্স আমরা দেখি, সেটা হচ্ছে কার্বন 14, অর্থাৎ সব থেকে তেজস্ক্রিয় ইন নেচার। ঠিক আছে, রিঅ্যাক্টিভ ইন নেচার, সব থেকে তেজস্ক্রিয় যদি আমরা দেখি এখানে, সেটা হচ্ছে কার্বন 14, এবং এটা খুব কম বিরল পরিমাণে রয়েছে। সো আমাদের সঠিক উত্তরটা কোনটা হবে বলতো? সঠিক উত্তর হবে অপশন ডি। দেখো, কার্বন 14 এর আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখো এখানে। বায়ুমণ্ডলে মহাজাগতিক রশ্মির কারণে গঠিত হয়, এটি গুরুত্বপূর্ণ রেডিও কার্বন ডেটিং এর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট। রেডিও কার্বন ডেটিং এর ক্ষেত্রে কার্বন 14 ইউজ করি, এটা আমরা অনেক জায়গায় পড়েছি। এটি সময়ের সাথে সাথে ক্ষয় হয়ে নাইট্রোজেন, ঠিক আছে, নাইট্রোজেন পরিণত হয়, এবং এটি পৃথিবীর সমস্ত কার্বনের খুব অল্প পরিমাণে, প্রতি 1 ট্রিলিয়ন কার্বন পরমাণুতে একটি বিদ্যমান। মানে বুঝতেই পারছো যে কতটা দুষ্প্রাপ্য। ওকে, সো অপশন ডি হবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে ছোট্ট একটা আপডেট তোমাদের দিয়ে দেবো এখানে। তোমাদের পরীক্ষার কথা মাথায় রেখে স্টুডেন্টদের যাতে ভালো হয়, সব থেকে বেশি কমন পাও পরীক্ষাতে এএনএম এবং জিএনএম এন্ট্রান্সে, তার জন্যই এক্সাম বাংলা পাবলিকেশনের একটি অন্যতম প্রয়াস, সেটি হচ্ছে তোমাদের জন্য এই প্র্যাকটিস সেট। এই প্র্যাকটিস সেট বইটিতে রয়েছে 30টি স্পেশাল প্র্যাকটিস সেট, এবং তোমরা যদি প্র্যাকটিস সেটগুলো আলোচনা করো, তাহলে বুঝতে পারবে যে প্রত্যেকটা সেট পরীক্ষার হলে ঠিক বসে যেভাবে তোমরা মানে কোশ্চেনটা ফিল করতে পারো, ঠিক সেইভাবে, কারণ এখানে ক্যাটাগরি ওয়াইজ, সেকশন ওয়াইজ রয়েছে কোশ্চেন।
এক নম্বর। ঠিক যেভাবে প্রথমে লাইফ সায়েন্স ক্যাটাগরি 1 ক্যাটাগরি 2 থাকে সেইভাবে তারপরে ফিজিক্যাল সায়েন্স তারপরে ইত্যাদি সাবজেক্টগুলো ঠিক একইভাবে কিন্তু এখানেও সাজানো হয়েছে এবং প্রশ্নপত্রের মান সেটাই সেট করা হয়েছে যেটা পরীক্ষাতে আসতে পারে। ওকে, হয়ে গেল। এবং এখানে রয়েছে PYQ অর্থাৎ বিগত বছরের প্রশ্নগুলি তুমি এক জায়গায় যদি চাইছো 3-4 বছরে তাহলে এখানে তার পেয়ে যাবে। শুধু প্রশ্নই নয়, তার সলিউশন রয়েছে সঙ্গে। তোমরা কিভাবে সঙ্গে পেয়ে যাবে প্রত্যেকটা সেটের এখানে ম্যাথ এবং রিজনিং এর সমাধান, সঙ্গে অতিরিক্ত স্টাডি ম্যাটেরিয়াল অন ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, জিকে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সাবজেক্ট তোমাদের 1500 প্লাস অতিরিক্ত এমসিকিউ দেওয়া রয়েছে। টোটাল 4500 এমসিকিউ কোশ্চেন এই বইটার মধ্যে তোমরা পাবে। তো এখনো পর্যন্ত যারা সংগ্রহ করেনি ইতিমধ্যে হাজার হাজার ছেলে মেয়ে রাজ্যে সংগ্রহ করে নিয়েছে। এটা আমাদের 3rd এডিশন, লেটেস্ট এডিশন। তো যারা নিতে আগ্রহী তাদেরকে বলবো আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কে জাস্ট ক্লিক করবে, আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে exambangla.com। সেইখানে বাই নাওতে গেলে তুমি কি করবে বলো তো, অনলাইনে অর্ডার করতে পারবে। অনলাইনে অর্ডারের সময় তুমি একটা জিনিস মনে রাখবে, যদি তুমি কুপন কোড ইউজ করো ANM10 তাহলে যে দামটা রয়েছে তার উপরে আরো তুমি এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তো কে না চাই, তার জন্য অবশ্যই তোমরা কিন্তু এই কুপন কোডটি ইউজ করবে ANM10। ওকে, সব থেকে বেশি ডিসকাউন্ট পেতে গেলে। আর যারা বইটা নিতে ইচ্ছুক আমি তোমাদেরকে বলবো সিরিয়াস হয়ে যাও, পরীক্ষা খুব শীঘ্রই হবে, আর দেরি করো না। জাস্ট নিজেকে প্র্যাকটিসের মধ্যে দিয়ে এখন নিয়ে চলো, 1-2 মাস প্র্যাকটিস করে নিলে দেখবে অনেকটা কিন্তু ইজি হয়ে যাবে বিষয়টা। ওকে, চলো নেক্সট পরবর্তী প্রশ্নে যাই। কোন এনজাইমটি প্রথমে স্ফটিক আকারে বিচ্ছিন্ন এবং পরিচালিত হয়েছিল? ইউরেজ, পেপসিন, অ্যামিলেজ, রাইবো নিউক্লিজ। কোন এনজাইমটি প্রথমে স্ফটিক আকারে বিচ্ছিন্ন এবং পরিচালিত হয়েছিল? সঠিক উত্তরটা হবে অপশন এ, ইউরেজ। ওকে, দেখো ইউরেজ হচ্ছে একটি এনজাইম যেটা হচ্ছে ইউরিয়াকে অ্যামোনিয়াতে এবং কার্বন ডাই অক্সাইডে ভেঙে দেয়। ইউরিয়াকে অ্যামোনিয়াতে অর্থাৎ ইউরিয়াকে অ্যামোনিয়াতে মানে এখানে NH3 তে ভেঙে দেয়। ঠিক আছে, NH3 ইউরিয়াকে অ্যামোনিয়াতে এবং কার্বন ডাই অক্সাইডে, ওকে, এবং কার্বন ডাই অক্সাইডে CO2 তে ভেঙে দেয়। আর এর যদি ব্যবহারগুলো আমরা দেখি, ইউরেজ বিভিন্ন ক্ষেত্রে ইউজ করা হয়, যেরকম ইউরিয়ার মাধ্যমে আমরা অ্যামোনিয়া তৈরি করি, ব্যাকটেরিয়া শনাক্তকরণের জন্য, উদ্ভিদ গবেষণার ক্ষেত্রে আমরা ইউজ করি। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন। নিচের কোনটি মৃত কোষ দিয়ে তৈরি? ফ্লোয়েম, ফেলেম, কোলেনকাইমা, জাইলেম, প্যারেনকাইমা। মৃত কোষ দিয়ে তৈরি যদি আমরা দেখি সঠিক উত্তরটা ফেলেম, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। জাইলেম, ফ্লোয়েম উদ্ভিদ দিয়ে তোমরা জানো আর একটা, জাইলেমের মাধ্যমে উদ্ভিদ দিয়ে জল সরবরাহ হয়, ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য সরবরাহ হয়। আর মৃত কোষ এখানে দিয়ে তৈরি হচ্ছে ফেলেম, অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8। খামির যে ধরনের গাজন দেখা যায়, ফার্মেন্টেশন প্রক্রিয়া অফ ইস্ট এখানে জানতে চেয়েছে, সেটি কোন টাইপের ফার্মেন্টেশন প্রক্রিয়া হয় ইস্টের ক্ষেত্রে? অ্যাক্রিলিক গাজন, ল্যাকটিক অ্যাসিড গাজন, পাইরুভিক গাজন, অ্যালকোহলিক গাজন। সঠিক উত্তরটা তোমাদের হবে অ্যালকোহলিক গাজন, অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। খামির ক্ষেত্রে অ্যালকোহলিক গাজন দেখা যায়। দেখো খামির ক্ষেত্রে বা ইস্টের ক্ষেত্রে প্রধান গাজন প্রক্রিয়াটি হচ্ছে অ্যালকোহলিক গাজন বা অ্যালকোহলিক ফার্মেন্টেশন। এই প্রক্রিয়ায় কি হয় বলতো, ইস্টের কার্বোহাইড্রেটকে কার্বন ডাই অক্সাইড এবং ইথানল অর্থাৎ অ্যালকোহলে রূপান্তরিত করে এবং মূলত অ্যারোবিক বা কম অক্সিজেন পরিবেশে এটি ঘটে থাকে, যেখানে নির্দিষ্ট কিছু প্রজাতির খামির বা ইস্টের কার্বোহাইড্রেটের বিপাক প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটি সম্পন্ন হয়ে থাকে। দেখো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেকটা এমসিকিউর সঙ্গে তোমরা কি পাচ্ছ, তার অ্যান্সার পাচ্ছ তো পাচ্ছই, পাশাপাশি এক্সট্রা যে কি নোট দেওয়া হচ্ছে এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই অ্যাডিশনাল তথ্যগুলো খুব ভালো করে দেখবে কিন্তু আর বুঝবে। ওকে, নেক্সট কোশ্চেন। বাদুড় দ্বারা যে পরাগায়ন ঘটে তা হলো কোনটি? হাইড্রোফিলি, অ্যানিমোফিলি, অর্নিথোফিলি, কাইরো স্টেরোফিলি। 9 নম্বর প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। সঠিক উত্তরটা হবে অপশন ডি, কাইরো স্টেরোফিলি, অপশন ডি হবে সঠিক উত্তর। এই তো প্রত্যেকে অ্যান্সার করছো কমেন্টের মাধ্যমে, আশা করবো সকলে এইভাবেই যুক্ত হও। দেখো ক্লাসটিকে আরো যদি ইন্টারেস্টিং বানাতে হয় তাহলে বলবো অবশ্যই ক্লাসটিকে একটা লাইক আর শেয়ার করে দাও, আর অবশ্যই কমেন্টে পার্টিসিপেট করো। সো ডি হবে আমাদের সঠিক উত্তর। এখানটা দেখে নাও, পরাগযোগ হলো একটি জৈবিক প্রক্রিয়া যেখানে পরাগ রেণুগুলি একটি পরাগধানীতে থেকে একটি গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, যেখানে পরাগধানী হলো একটি ফুলের পুং প্রজনন অঙ্গ এবং গর্ভমুণ্ড ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ। অর্থাৎ পরাগধানী কি পুং প্রজনন অঙ্গ আর গর্ভমুণ্ড হচ্ছে কি স্ত্রী প্রজনন অঙ্গ ফুলের। ওকে, নেক্সট এখানে বিভিন্ন পরাগযোগ এবং যাদের দ্বারা ঘটে সেইগুলো আমরা দেখবো, যেরকম জুফিলি পরাগযোগ এটা প্রাণী দ্বারা ঘটে থাকে। ঠিক আছে, পাশাপাশি যেটা সোজা হবে অ্যানিমোফিলি বায়ু দ্বারা ঘটে, অ্যান্টোমোফিলি পতঙ্গ দ্বারা ঘটে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এই জায়গাটা, চিরোপটেরোফিলি ব্যাট বা বাদুড় দ্বারা, অর্নিথোফিলি পাখি দ্বারা, হাইড্রোফিলি জল দ্বারা, ম্যালাকোফিলাস, ঠিক আছে, ম্যালাকোফিলাস শামুক এবং শামুক জাতীয় প্রাণী, সাইকোফিলি প্রজাপতি। অর্থাৎ পরাগযোগ কোন বা কাদের দ্বারা ঘটছে এই লিস্টটা কিন্তু একদম ভিভিআই, প্রত্যেকে ভালো করে মনে রেখে দাও, এখানে স্ক্রিনশট নিতে পারো বা তোমরা খাতায় নোট ডাউন করতে পারো। নেক্সট, উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যা থাকে, বৃতি, পাপড়ি, গর্ভপত্র, পরাগরেণু। উদ্ভিদের পুরুষ প্রজনন অঙ্গ পরাগধানীতে যেটি থাকে সেটি হচ্ছে পরাগরেণু থাকে, অপশন
ডি হবে সঠিক উত্তর, অপশন ডি। পরাগধানী তে পরাগরেণু থাকে। দেখো এটা হচ্ছে পরাগধানী, ঠিক আছে, পরাগধানী দেখতে পাচ্ছ এখানটায়। ওকে, ভেরি গুড। চলো নেক্সট, পরবর্তী আমরা কোয়েশ্চেনে যাওয়ার আগে এখানে বেশ কিছু টার্ম দেখবো আমরা। দেখো পুংকেশর, গর্ভকেশর এগুলো তোমরা শুনেছো। পুংকেশর কি? ফুলের পুরুষ প্রজনন অঙ্গ। আর এটি পুংকেশর একটি পরাগধানী এবং একটি পুষ্পদণ্ড নিয়ে গঠিত, ঠিক আছে, পুংকেশর। আর গর্ভকেশর কি? গর্ভকেশর হচ্ছে ফুলের সবচেয়ে ভিতরের অংশ, যেটা হচ্ছে ফুলের স্ত্রী প্রজনন অঙ্গ। পুংকেশর হলো ফুলের পুরুষ অঙ্গ, এটা আমরা দেখলাম। পাপড়ি, পাপড়ি কি? পাপড়ি হচ্ছে ফুলের রঙিন অংশ, যাকে অন্যান্য মানে অনন্য এবং অনন্য আকৃতি দেয়। ওকে, বৃত্তাংশ কি? ফুলের বাইরের সাথে সংযুক্ত পাতার মতো কাঠামো, ঠিক আছে। এখানে প্রত্যেকটা যদি তোমরা দেখো, এখানে দেখো গর্ভমুণ্ড, ঠিক আছে, গর্ভদণ্ড, ওকে, গর্ভাশয়, ওকে। তো প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে এখানে এক্সপ্লেন করা হয়েছে। এবং বাইরের যে তোমরা দেখতে পাচ্ছ ফুলের যে বাইরের অংশ, জবা ফুল দেখলে সব থেকে ভালো করে তোমরা এই জিনিসটা এক্সপ্লেন করতে পারবে, পাপড়ি, ঠিক আছে, এইগুলো। তো এইভাবে তোমরা কিন্তু প্রত্যেকটা দেখবে। এবং ফুলের নিচে দেখবে, গোলাপ ফুলের নিচে অনেক সময় তার যে নিচের অংশটা থাকে সেটা বৃত্তাংশ, এখানটা বলছি এটা পুষ্পাক্ষ, এবং এটা হচ্ছে পুষ্পবৃন্ত, ঠিক আছে, যে ডাঁটাটা, ঠিক আছে, ফুলের, ওটাকে পুষ্পবৃন্ত বলা হচ্ছে। নেক্সট চলো পরবর্তী প্রশ্নে আমরা যাব। নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতে বিপন্ন প্রজাতিদের একটি? চিত্রমৃগ, একশৃঙ্গ গন্ডার, ময়ূর, চিতা। দেখো এমনিতে এন্ডেঞ্জার্ড স্পিসিস অনেক রয়েছে, যেগুলো তারা নিজেদের মানে স্থায়ী যে বাসস্থান সেইখানে কিন্তু বর্তমানে তারা বিপন্ন হয়ে আসছে, ঠিক আছে। তারা বলতে গেলে অ্যাকচুয়ালি তারা সেই জায়গায় মানে তাদের যে প্রজাতি সেই তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে পরিবেশের মধ্যে পারছে না। দ্যাটস ওয়াই তারা হচ্ছে বিপন্ন প্রজাতি। এবং বিপন্ন প্রজাতির তালিকায় আমরা দেখতে পারবো চিতা রয়েছে, ভারতীয় চিতা। তো যদি এখানে দেখি অনেক প্রজাতি রয়েছে, তার মধ্যে ভারতীয় গন্ডার, নীলগিরি, এশিয়াটিক হাতি, বেঙ্গল টাইগার, ঠিক আছে, এশিয়াটিক সিংহ, তুষার চিতা, কালো ঘাড়ের সারস, গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড, গাঙ্গেয় ডলফিন, এইগুলো হচ্ছে এন্ডেঞ্জার্ড স্পিসিস বা বিপন্ন প্রজাতি এই মুহূর্তে ইন্ডিয়াতে। আরো লিস্ট রয়েছে, তোমরা এই গুটি কয়েক দেখে নাও আপাতত, ঠিক আছে, এছাড়াও অনেক রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। নিম্নোক্ত কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়? কাশি, ঘর্মস্রাব, চোখের মিটমিট, হাঁচি। ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি জানো যে প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? যদি এই প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে এটা না জানো, তাহলে তুমি কিন্তু এখানে বুঝতে পারবে না যে কোনটা প্রতিবর্ত ক্রিয়া নয়। ওকে, তো প্রতিবর্ত ক্রিয়া কি এটা আগে আমাকে ভালো করে বুঝতে হবে। প্রতিবর্ত ক্রিয়া বা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন, ঠিক আছে, এর অর্থটা আমাকে বুঝতে হবে। ওকে, ওকে, তো প্রতিবর্ত ক্রিয়া নয় হচ্ছে এখানে ঘর্মস্রাব। আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলস বলে দেবো, এখানে দেখে নাও, দেওয়া আচ্ছা দেওয়া নেই, ঠিক আছে। তো প্রতিবর্ত ক্রিয়া জিনিসটা কি বলতো? রিফ্লেকশন অ্যাকশন বলতে কোনো উদ্দীপকের কারণে কি হয়, স্বয়ংক্রিয় হবে, ঠিক আছে, এবং তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া হওয়াকে বোঝায়। যেরকম হঠাৎ আমাদের কি হয়, আঙ্গুলে সূচ ঢুকে গেল, বা হাতে কিছু গরম লাগলে আমরা হাতটা কি করি, দ্রুত সরিয়ে নিই সেইখান থেকে। তো এইগুলো হচ্ছে প্রতিবর্ত ক্রিয়া, মানে যেটাকে আমরা তাৎক্ষণিকভাবে মানে অ্যাকশন নিই, সক্রিয়ভাবে পার্টিসিপেট করি এই বিষয়টাতে, তখন তাকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বলছি। কিন্তু ঘর্মস্রাব, আমাদের ত্বকের মধ্যে ঘর্মগ্রন্থি রয়েছে, সেখান থেকে ঘাম নিঃসৃত হচ্ছে, এটা কি প্রতিবর্ত ক্রিয়া হতে পারে? তুমি কিছু করতে পারবে? করতে পারবে না, ওটা প্রতিবর্ত ক্রিয়া নয়, তাই না? সো এইভাবে তোমাকে জিনিসগুলো একটু বুঝতে হবে, হ্যাঁ না? এখানে আরো অনেকগুলো বিষয় রয়েছে। এই প্রতিবর্ত ক্রিয়া কিন্তু আমাদের স্পাইনাল কর্ড অর্থাৎ সুষুম্না কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এটাও মাথায় রাখবে, ঠিক আছে। তাই এটাকে আমরা প্রতিবর্ত ক্রিয়া বলছি, অর্থাৎ বাহ্যিক এবং আভ্যন্তরীণ ভাবে, ঠিক আছে, স্টিমুলাস স্নায়ুকোষকে সক্রিয় করে তোলে, ঠিক আছে। এবং এখানে সেন্সরি নিউরাল প্যাথওয়ে ইত্যাদি, স্পাইনাল কর্ড, এগুলো যুক্ত থাকে এখানে প্রতিবর্ত ক্রিয়া। ওকে, তোমরা অনেক ধরনের এক্সাম্পল দেখতে পারো, হাঁটা চলা, আমাদের হার্টবিট যে হচ্ছে, শ্বাস নেওয়া, শ্বাস প্রশ্বাসের ব্যাপারটা, সমস্ত কিছু কি প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। তো ঘর্মস্রাব এটা কিন্তু প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ নয়। নেক্সট পরবর্তী প্রশ্নে যাব। নিম্নের কোন প্রাণীতে বহুরূপতা লক্ষ্য করা যায়? গিরগিটি, মাকড়সা, গরিলা, পিঁপড়ে। কোয়েশ্চেন নাম্বার 13, সঠিক উত্তরটা হবে পিঁপড়ে। বহুরূপতা লক্ষ্য করা যায় পিঁপড়ের মধ্যে। নেক্সট পরবর্তী কোয়েশ্চেন, নিম্নের কোনটি নারকেলের ভোজ্য অংশ? ফল, ত্বক, বীজপত্র, শস্য, সবগুলো। দেখো নারকেলের ভোজ্য অংশ যেটাকে আমরা এন্ডোস্পার্ম বলে থাকি, সেটা হচ্ছে এই শস্যকে বলে থাকি। অপশন সি ইজ দা কারেক্ট অ্যান্সার। অপশন সি, এটাকে কোকোনাট মিটও বলা হয়, ঠিক আছে। অপশন সি নারকেলের ভোজ্য অংশ, এটাকে আমরা খাই। নেক্সট, কোন অংশটি থেকে শুক্রাণু উৎপন্ন হয়? শুক্রনালী, সেমিনিফেরাস নালী, রেটেটেস্টিস নাকি ভ্যাসাইফারেন্সিয়া। সঠিক উত্তর কোনটি হবে? শুক্রাণু উৎপন্ন হয় কোথা থেকে? দেখো শুক্রাণু উৎপন্ন হয় যদি হয়, আমরা দেখি সেমাইনাল যে ভ্যাসিকলস রয়েছে এখানটায় দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গাটাই, আমার চিত্রটার এই জায়গাটা দেখে কার্সারটা আমি দেখাচ্ছি, এই জায়গাটা দেখো, ঠিক আছে, এইখান থেকে কিন্তু শুক্রাণু উৎপন্ন হয়, যেটাকে আমরা সেমিনিফেরাস নালী বলছি বা সেমাইনাল ভ্যাসিকল বলছি। ওকে, তো সঠিক উত্তরটা হবে সেমিনিফেরাস নালী। অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার। ভেরি গুড।
দেখো এখানে বেশ কিছু পয়েন্ট তোমাদের দেখবো আমরা। শুক্রাণু পুরুষ অন্ডকোষ বা শুক্রাশয় বা টেস্টিস থেকে উৎপন্ন হয়। শুক্রাশয়ের ভেতরে সেমিনিফেরাস টিউবল নামক কুণ্ডলীকৃত কাঠামোগত শুক্রাণু তৈরি করে, যেটা তোমাদের দেখালাম ঠিক এই জায়গাটাই। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোন রোগটি এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত? হিমোফিলিয়া, থ্যালাসেমিয়া, রাতকানা, বন্ধ্যাত্ব। বলো সঠিক উত্তর কোনটা হবে? কোশ্চেন নাম্বার 16। দেখো প্রথমত যদি আমরা দেখি বন্ধ্যাত্ব, ভিটামিন ইর অভাবে হয় বন্ধ্যাত্ব, জানি তো, তাই তো। বন্ধ্যাত্ব কি? সন্তান ধারণ ক্ষমতা হ্রাস পায়, যেখানে প্রজনন ক্ষমতা যেখানে হ্রাস পায় তাকে আমরা বন্ধ্যাত্ব বলি। রাতকানা হচ্ছে রাত্রিবেলা দেখতে না পাওয়া, ভিটামিন এর অভাবে হয়, ভিটামিন ইর অভাবে হচ্ছে বন্ধ্যাত্ব। থ্যালাসেমিয়া কি বলতো? এটা একটা জিন গঠিত রোগ, যেটা হচ্ছে রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে সমস্যা হয়, রক্তে হিমোগ্লোবিন তৈরি করতে পারে না, এটা একটা জিন গঠিত রোগ। এবং থ্যালাসেমিয়া তোমরা জানবে, থ্যালাসেমিয়ার ক্ষেত্রে কি হয় বলতো? মানে এক্স ক্রোমোজোম দ্বারা এটা বাহিত হয় না এবং এর জন্য পুরুষ দায়ী হয়। থ্যালাসেমিয়া কিন্তু পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে যদি থাকে, মানে বাহক হয়, তাহলে কিন্তু সন্তানের ক্ষেত্রে প্রবাবিলিটি চান্স সব থেকে বেশি থাকে হওয়ার থ্যালাসেমিয়া। আচ্ছা, হিমোফিলিয়া এটি হচ্ছে এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয়। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হিমোফিলিয়া। আচ্ছা, থ্যালাসেমিয়া কিন্তু সরি আমি একটা ভুল বললাম, থ্যালাসেমিয়া এক্স ক্রোমোজোম দ্বারা বাহিত হয় না, এটা এক্স ক্রোমোজোম দ্বারা হয় না। ওকে, হিমোফিলিয়াটা এক্স ক্রোমোজোম দ্বারা হয়, অপশন এ হবে সঠিক উত্তর। হিমোফিলিয়া কি? হিমোফিলিয়া হচ্ছে জিনগত রোগ, এটাও যেখানে কি হয় রক্ত জমাট বাঁধার ক্ষেত্রে ক্ষমতাটা কম থাকে, মানে রক্ত জমাট বাঁধতে চায় না, এই রোগটাই হচ্ছে হিমোফিলিয়া। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আর রক্ত তঞ্চনে সহায়তা করে কোন ভিটামিন? ভিটামিন কে। নেক্সট, ভেরি গুড, পরবর্তী প্রশ্ন, জীববিজ্ঞানের জনক বলা হয় কাকে? রবার্ট হুক, অ্যারিস্টটল, ক্যারোলাস লিনিয়াস, গ্রেগর জোহান মেন্ডেল। সঠিক অ্যান্সার কোনটি হবে? দেখো যদি আমরা পড়েছি রবার্ট হুককে কোষের জনক বলা হয়, তাই না? রবার্ট হুককে কি বলা হয়? কোষ বা সেলের জনক বলা হয়। অ্যারিস্টটলকে বলা হয় জীববিজ্ঞানের জনক, মানে অপশন বি হবে সঠিক উত্তর। আরে ক্যারোলাস লিনিয়াস কি? শ্রেণীবিন্যাসের জনক, ফাদার অফ ট্যাক্সোনমি বলা হয় তাকে। আর গ্রেগর জোহান মেন্ডেল কি? আধুনিক জিনতত্ত্বের জনক। প্রত্যেকটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, দেখে নাও। গ্রেগর জোহান মেন্ডেল আধুনিক জিনতত্ত্বের জনক বলা হয়, ক্যারোলাস লিনিয়াস শ্রেণীবিন্যাসের জনক অর্থাৎ ফাদার অফ ট্যাক্সোনমি, রবার্ট হুক কোষ বা সেলের জনক 1665 সালে, মনে আছে কোষ যখন তোমাদের পড়িয়েছিলাম? ক্লাস যারা রেগুলার ফলো করছো বুঝতে পারবে, 1665 সালে তিনি কোষের আবিষ্কর্তা, ডিডসের আবিষ্কার করেছিলেন কর্ক নামক উদ্ভিদের ছাল থেকে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন, কোষ সংক্রান্ত বিদ্যা কি নামে পরিচিত? মাইকোলজি, সাইটোলজি, নেফ্রোলজি, হেপাটোলজি। বলো সঠিক উত্তর কোনটা হবে? দেখো মাইকোলজি তো ছত্রাক সংক্রান্ত গবেষণা, সাইটোলজি হচ্ছে কোষ সংক্রান্ত গবেষণা, অপশন বি হবে সঠিক উত্তর। অনেকে নেফ্রোলজি ভাবছিলে, কোষ সংক্রান্ত গবেষণা কিন্তু সাইটোলজি, অপশন বি হবে। নেফ্রোলজি তো কিডনি সংক্রান্ত গবেষণা, তাই না? দেখো সাইটোলজি জীববিজ্ঞানের একটি শাখা, যেখানে কোষের গঠন, কার্যকারিতা, কোষ বিভাজন সহ কোষের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। মাইকোলজি ছত্রাক এবং ছত্রাক সম্পর্কিত বিষয় আলোচনা। নেফ্রোলজি কিডনি সম্পর্কিত অধ্যয়ন। হেপাটোলজি মোস্ট ইম্পর্টেন্ট, যকৃৎ সংক্রান্ত গবেষণা করে থাকে হেপাটোলজির মধ্যে। তো প্রত্যেকটা স্টাডি ফিল্ডের নাম আমরা এখানে দেখে নিলাম। যাবো আমরা নেক্সট পরবর্তী, তোমাদের এরপরে ক্যাটাগরি 2 এর কোশ্চেন আমরা রেখেছি। ঠিক আছে, ক্যাটাগরি 2 তোমাদের আছে জানো প্রত্যেকে, লাইফ সায়েন্স হোক বা ফিজিক্যাল সায়েন্স। তো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে আমরা যে প্রশ্নটা দেখবো যে একের বেশি প্রশ্নের মানে অপশন সঠিক হতে পারে, তাই না? এক বা একের বেশি। নেফ্রন সম্পর্কে নিম্নের কোন উক্তিটি বা উক্তিগুলি সঠিক? নেফ্রন সম্পর্কে, এটি কিডনির বা বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। যারা বেসিক জিনিস পড়েছো তারা প্রত্যেকেই বুঝতে পারবে যে নেফ্রন কি? কিডনির বা বৃক্কের গঠনগত এবং কার্যগত একক। ম্যালপিজিয়ান কর্পাসাল নেফ্রনের অংশ, ডেফিনেটলি ম্যালপিজিয়াম কর্পাসাল এর অংশ, তাই না? হেনরি লুপ নেফ্রনে দেখা যায়, ভেরি গুড, এটাও দেখা যায়। তাহলে আমার উত্তর কোনটা হবে? এই তিনটেই সঠিক, তাহলে তিনটের মধ্যে যে কোনো একটা পিক করলে আমার কারেক্ট হবে। ভুল করে কেউ যদি এটা করো তাহলে কিন্তু গেল। ঠিক আছে, সো আমাদের সঠিক উত্তর হবে এই তিনটাই। ওকে, এ, বি এবং সি। নেক্সট, প্রতিবর্ত ক্রিয়া সম্পর্কে নিম্নের কোনটি ঠিক? এই ক্রিয়া অনৈচ্ছিক, এটি সুষমনাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত। পায়ে কাঁটা বেঁধা প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। সহজাত প্রতিবর্ত ক্রিয়ার একটি উদাহরণ। বলো 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? দেখো প্রতিবর্ত ক্রিয়া, এই ক্রিয়া অনৈচ্ছিক, হ্যাঁ না? একটু আগে আমরা দেখছিলাম ডেফিনেশনে, এটি সুষমনাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত, এটাও ঠিক। এবং পায়ে কাঁটা বেঁধলে এটাও প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। আর সহজাত প্রতিবর্ত ক্রিয়ার একটা উদাহরণ। সো চারটে অপশনের মধ্যে ঠিক, এখানে অল আর দ্য কারেক্ট আনসার, যে কোনো একটা ঠিক করবো আমাদের ঠিক হয়ে যাবে। ওকে, সো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, আজকের ক্লাসে আমাদের এই ছিল বাছাই করা সেরার সেরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন। আশা করবো প্রত্যেকের ভালো লেগেছে। যারা এখনো পর্যন্ত বইটা সংগ্রহ করেনি, বারবার বলছি এই কারণে, কারণ পরীক্ষা তোমাদের সামনে হবে, একবার দেখতেই পারো, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি এরকম কেউ রয়েছে? কমেন্ট করার দরকার নেই রয়েছে কিনা।
লিঙ্কটা ডেসক্রিপশনে আছে, ক্লিক করে জয়েন হয়ে যাও, কারণ সেইখানে সমস্ত ক্লাস আপডেট, পরীক্ষা সংক্রান্ত আপডেট, এছাড়াও বিভিন্ন ফ্রি ম্যাটেরিয়াল পাওয়ার জন্য অবশ্যই এএনএম জিএনএম হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের যুক্ত হয়ে যাও এক্সাম বাংলার। ওকে, সো প্রত্যেককে শুভরাত্রি নাকি, আজকের ক্লাসে এতটাই। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। বন্দে মাতরম, জয় হিন্দ।